দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান, বিশ্লেষণ করেন, খবর একই সঙ্গে বিভিন্ন বিষয়ে তাগিদ দেন, প্রত্যাশার কথা জানান। আজ আমাদের সঙ্গে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য যুক্ত আছেন তিনজন অতিথি। পরিচয় করে দিচ্ছি শুরুতে তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মুস্তাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আলোচনায় যেতে চাই, কয়েকটি শিরোনাম প্রধান খবর একটু জানাতে চাই যেগুলো নিয়ে আলোচনা করতে চাই আজকের আয়োজনে। দেশে বুস্টার ডোজের প্রয়োগ শুরু, মিলবে কেন্দ্রে আগের কেন্দ্রেই, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ওমিক্রনের থাবা 89 দেশে, দ্রুত ছড়ানোর তথ্য WHO-র। বিএনপির বিজয় র্যালিতে নেত্রীর মুক্তির দাবি, সি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ শুরু হচ্ছে আজ। অংশ না নিলে অস্তিত্ব হারাবে বিএনপি, বলছে আওয়ামী লীগ। দেশ থেকে বছরে পাচার প্রায় 66,000 কোটি টাকা, ব্যবসার পরিবেশ হয়রানি মুক্ত করার তাগিদ বিশেষজ্ঞদের, অর্থ পাচারকারীদের খুঁজছে দুদক। এগুলোই মূলত আমাদের আলোচনার বিষয়। ডাক্তার মোশতাক হোসেন, শুরু করতে চাই আপনাকে দিয়ে। ডাক্তার মোশতাক হোসেন, বুস্টার ডোজ শুরু হলো, আগের কেন্দ্রেই মিলবে বলছেন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। সব মিলিয়ে আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। আর যারা একেবারে শুরুর দিকে টিকা পেয়েছেন, এখন তো বলা হচ্ছে যে একেবারেই যারা 60 ঊর্ধ্ব মানুষ তারাই শুরুতে বুস্টার ডোজ পাবেন। শুরুর দিকে যারা টিকা পেয়েছেন তারা কবে নাগাদ বুস্টার ডোজ পেতে পারেন? জি, ধন্যবাদ। এটি স্বাস্থ্য দপ্তর থেকে বিস্তারিত জানানো হবে। তবে সর্বশেষ যেটি আমি জেনেছি যে অ্যাপ যখন সক্রিয় হবে তখন যারা দ্বিতীয় ডোজ অন্তত 6 মাস আগে নিয়েছেন তাদের কাছে মেসেজ চলে যাবে। তবে তার আগ পর্যন্ত টিকার যে কার্ড আছে, তারা দুটো ডোজ দিয়েছেন, সেই কার্ড নিয়ে তারা যেই সব কেন্দ্রে তারা টিকা নিয়েছিলেন আগে সেখানে তারা গিয়ে টিকা নিতে পারবেন। কাজে এই বিষয়টি শুরু হয়েছে বলা যায় আজকে, এবং সেটা অব্যাহতভাবে চলবে। অ্যাপ তৈরি হলে তখন হয়তো আরো সুশৃঙ্খল ভাবে যারা মেসেজ পাবেন তারা যাবেন। এভাবেই বুস্টার ডোজটা, বুস্টার ডোজের কার্যকারিতা একটু জানতে চাই আপনার কাছ থেকে। বুস্টার ডোজ সম্পর্কে একটু পরিষ্কার ধারণা চাই। মানে যারা ডাবল ডোজ টিকা পেয়েছেন তারাই তো বুস্টার ডোজ পাবেন? জি হ্যাঁ, যারা দুটো টিকা সম্পূর্ণ করেছেন তারা তৃতীয় টিকা পাবেন, যেটাকে বুস্টার ডোজ বলা হচ্ছে, সেটাই নিয়ম। আর যারা এর আগে একটা টিকা নিয়েছেন অবশ্যই দ্বিতীয় টিকা তারা নেবেন। যারা টিকা একদম নেননি তারা টিকা নেওয়া শুরু করবেন। এখন টিকার বিষয়ে খুব একটা সংকট নেই, কাজেই সবাইকেই যে হিসেব অনুযায়ী তাদের টিকা নেওয়া দরকার, বিশেষ করে যাদের বয়সটা বেশি। কারণ ওমিক্রনের বিস্তার কিন্তু দ্রুত হচ্ছে। আপনি বললেন যে 89টি দেশে কমিউনিটি ট্রান্সমিশন আফ্রিকার বাইরে ইউরোপও শুরু হয়েছে, এবং তারপর পর্যায়ক্রমে আমাদের দেশগুলোতে আসা শুরু করতে পারে। কাজেই এই বিষয়ে আমাদের খুবই সতর্ক হওয়া দরকার। এখন নানা রকম কথা শোনা যাচ্ছে, এটা কতটুকু অসুস্থতা করতে পারে। যদি অসুস্থতার মাত্রা বর্তমানে সমানও থাকে আর রোগীর সংখ্যা যদি অনেক বেড়ে যায় হু করে, তাহলে কিন্তু আনুপাতিক হারে গুরুতর রোগীর সংখ্যা বাড়বে। যদি হাসপাতালের আইসিইউতে আপনার জায়গা না হয় তাহলে আপনি তো মানে যথাযথ চিকিৎসার অভাবেই আপনার অবস্থা গুরুতর হয়ে যায়। কাজে সংক্রমণ ঠেকানোর জন্য অন্যতম প্রধান আমাদের পন্থা হচ্ছে ভ্যাকসিন, এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং প্রতিটি শনাক্ত রোগীকে আমরা আলাদা করে চিকিৎসা ব্যবস্থাপনা করে আমরা এই তিনটে মিলিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে। জি, অনেক ধন্যবাদ। মোশাররফ আহমেদ ঠাকুর, আসতে চাই আমরা সংলাপ নিয়ে একটু আলোচনা করতে চাই। সংলাপ শুরু হচ্ছে রাষ্ট্রপতির উদ্যোগে নির্বাচন কমিশন গঠনে। মূলত সার্চ কমিটি গঠিত হবে, তারপরে সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য উদ্যোগ নেবে। কারা আসলে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেতে পারেন সেরকম একটি তালিকা রাষ্ট্রপতিকে দেবেন সার্চ কমিটি। সে কারণেই মূলত প্রাথমিকভাবে প্রথমত রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি বৈঠকে বসছেন আজ, এবং জাতীয় পার্টির মধ্য দিয়ে সংলাপ শুরু হচ্ছে। কি ধরনের প্রত্যাশা থাকবে আপনার? আগের দুই নির্বাচন কমিশনও সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছিল। ধন্যবাদ নিউজ 24 এর দর্শক শ্রোতা, ধন্যবাদ উপস্থাপক। আমি আজকের এই সুযোগে প্রথমেই আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সময়ের রিয়েল হিরো, ডাকসুর সাবেক জিএস মুশতাক ভাই, আমাদের মুশতাক হোসেন, এবং 90-এর গণ অভ্যুত্থানের পটভূমির সূচনা হয় তাদের হাত ধরে। তো
এই জন্য আমি মুশতাক ভাইকে আজকে আমি আমার সশ্রদ্ধ সালাম আমি জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, জি আমি প্লাবন একটু লক্ষ্য করবেন, আমাদের সংবিধানের 48 অনুচ্ছেদ যদি আপনি দেখেন, এখানে রাষ্ট্রপতি কি কি করবেন, কে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এগুলো সব লেখা আছে। 48 অনুচ্ছেদের উপদফা বা প্রভাইসো 3-এ দেখবেন লেখা আছে, প্রধানমন্ত্রী এই সংবিধানের 95 অনুচ্ছেদে বর্ণিত প্রধান বিচারপতি এবং 56 অনুচ্ছেদের 3 উপদফায় বর্ণিত প্রধানমন্ত্রী নিয়োগ ব্যতীত রাষ্ট্রপতি কোনো বিষয়ে প্রধানমন্ত্রী লিখিত পরামর্শ ছাড়া কোনো প্রকার সিদ্ধান্ত দিবেন না। রাষ্ট্রপতি কোনো বিষয়ে প্রধানমন্ত্রী লিখিত সিদ্ধান্ত ছাড়া কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করবেন না, স্পষ্ট লেখা আছে। এখানে সাপেক্ষে টাপেক্ষে কিছুই নাই। জি আমি আপনাকে বলি যে আজকে রাষ্ট্রপতি যে কাজটি করতে যাচ্ছেন, এটা বিতর্কের বিষয় না। আমরা নিউজ রুম সংলাপকে নিউজ রুম বাহাসে পরিণত না করে আমরা সংলাপটাই করি। সেইটা হচ্ছে যে 48-এর 3 অনুচ্ছেদ পড়লেই আপনি স্পষ্ট হয়ে যাবেন যে রাষ্ট্রপতি এইরকম কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন এক। এবং ইতিপূর্বে আপনার মনে আছে কিনা 2016 সালে বিএনপি রাষ্ট্রপতির কাছে গিয়েছিল এইরকম একটা বিষয় নিয়ে। তিনি বলে দিয়েছিলেন, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলেছেন আমার তো এই বিষয়ে কোনো এখতিয়ার নাই। তো যদি রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয় যে তিনি এখতিয়ার কোথা থেকে পেলেন, এইবার 2021-এ এখতিয়ারটা কোথা থেকে পেলেন, তাহলে জনগণ স্বস্তি পাবে। না, ধরে নেন যে এখানে সরকারও চাচ্ছে, যে রাষ্ট্রপতি এরকম একটি উদ্যোগ নিক যার মধ্যে দিয়ে একটি নির্বাচন কমিশন গঠিত হবে। সেই জায়গাটাই এরকম একটা উদ্যোগ হলে সমস্যা কোথায়? জনাব প্লাবন রহমান জি, ধরে নেন কোন শব্দ বলে রাজনীতিতে নাই। যদি এইখানে ধরেই নেন, তাহলে যেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন সমস্ত কিছুর মালিক মুক্তা, তিনিই তো রাখতে পারেন। তিনি রাষ্ট্রপতির মতো এখতিয়ারবিহীন একটি নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে দিয়ে এই উদ্যোগটা নিলে এতে তর্ক হবে, বিতর্ক হবে, কেউ সন্তুষ্ট হবে, কেউ অসন্তুষ্ট হবে। রাষ্ট্রপতিকে এই বিতর্কে টেনে আনার দরকারটা কি? তার প্রধানমন্ত্রী নিজেই তো নিতে পারে। জি আমি একটু মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর কাছ থেকে একটু শুনে আসবো। মোশাররফ আহমদ ঠাকুর, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, যেটি মোশাররফ আহমদ ঠাকুর বলছিলেন যে এই নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত যে সংলাপ আপনার রাষ্ট্রপতি ডেকেছেন, সেটির খুব বেশি এখতিয়ার রাষ্ট্রপতির নেই। হয়তো রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করতে পারেন, কিন্তু এটি তো প্রধানমন্ত্রী করতে পারতেন। প্রধানমন্ত্রী করলেই হয়তো বেশি ভালো হতো বলে উনি মনে করেন। এবং আগের যে 2 নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই 2 নির্বাচন কমিশন নিয়েও সমালোচনা আছে। সার্চ কমিটির মধ্যে দিয়ে খুব ভালো কমিশন পাওয়া যায়নি বলেই বেশিরভাগ বিশ্লেষক মনে করেন। শুনতে পাচ্ছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী? জি আমি নিউজ সংলাপ যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের এই 50তম বার্ষিকীতে। আর আমার যে সহ-আলোচক আছেন, বিশেষ করে মুশতাক ভাই ডাকসু জিএস ছিলেন, আমরা বিশ্ববিদ্যালয় ঢুকে তাকে পাইনি, কিন্তু উনি আমাদের সময় একটা স্টার ছিলেন, 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে একজন উনি, এবং মোশাররফ ভাই আমার সহ-আলোচক হিসেবে আছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে একটু বলতে চাই, আমাদের 2টা কিন্তু যে সার্চ কমিটির মাধ্যমে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বিএনপি, বিশেষ করে 2টা যে আমাদের নির্বাচন কমিশন গঠন হয়েছিল, কিন্তু একই প্রক্রিয়া হয়েছিলেন। আসলে রাষ্ট্রপতির এখতিয়ার কিংবা এখতিয়ার না, কিন্তু আমরা যেটা মনে করি দেশের যে কোনো বিষয়, এই ধরনের কোনো বিষয় আসলে আমরাও দেখেছি অতীতে রাষ্ট্রপতির কাছে অভিযোগ গিয়েছেন, বিএনপির মতো দলরা গিয়েছেন এবং নানা দল গিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছেন, এবং মহামান্য রাষ্ট্রপতি তাদের আলাপ আলোচনা শুনেছেন। যে সমস্ত বিষয়, আমাদের মোশাররফ একটা কথা বলেছেন, তিনি বলেছিলেন তার এখতিয়ার না, যে সমস্ত বিষয় তিনি পারবেন তিনি সেটা চেষ্টা করেছেন, যে সমস্ত বিষয় তার এখতিয়ার না সেটাও তিনি তাদেরকে বলেছেন। রাষ্ট্রপতিকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে কখনো কোনো ধরনের সংলাপের যদি আয়োজন করতে হয়, আমার কাছে মনে হয় এটা সংবিধানকে উপেক্ষা করা নয়, এটা সংবিধানকে সমুন্নত রাখার একটা প্রয়াস মাত্র।
তো অতীতেও কিন্তু বিএনপি এই ধরনের সংলাপে গিয়েছেন। আমরা দেখেছিলাম তখন বিশেষ করে বেগম জিয়ার নেতৃত্বে কিন্তু বিভিন্ন সংলাপে অংশগ্রহণ করেছেন, বঙ্গভবনে গিয়েছিলেন। আমরা দেখেছি খুবই স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে। সেদিন বিএনপির মতো সংগঠন যারা ছিলেন, আমাদের রাজনৈতিক বেশিরভাগ দলই কিন্তু সেদিন হাসি মুখে বঙ্গভবন থেকে ফিরে এসেছিলেন। তা আমি মনে করছি আমাদের যে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে এবং সম্ভবত ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ এবং 20শে ডিসেম্বর আমাদের সংলাপ শুরু হচ্ছে। বিএনপি আসলে গতবারও আমরা দেখেছি বিএনপি খুবই স্বতঃস্ফূর্তভাবে সংলাপে গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করার পর তাদের মধ্য থেকেও কিন্তু একজনকে বিরোধী দল যে সমস্ত ইয়েতে নাম দিয়েছিলেন, নির্বাচন কমিশনার হওয়ার জন্য যাদেরকে নাম দিয়েছেন সেখান থেকে কিন্তু নাম রাখা হয়েছে। তো এইভাবেই তো কিন্তু একটা দেশের একটা গ্রহণযোগ্য যদি আমরা একটা কমিশন গঠন করতে চাই, আপাতত কিন্তু এর বিকল্প কিছুই নেই। এখন আসমান থেকে তো কে এসে করে দেবেন? আমাদের দেশের সমস্যার সমাধানটা কিন্তু আমরাই করে দিব। আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকিয়ে থাকি, আমরা জানি আমাদের দেশে যখন কোনো একটা সংকট শুরু হয়ে যায় আমরা পার্শ্ববর্তী দেশের আশ্রয় নিই, কোনো না কোনো একটা দেশের ভূমিকা আমরা আশা করি। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমরা দেখছি তিনি প্রধানমন্ত্রী হিসেবে একটানা 12 বছর আছেন এখন, এবং তার আমলে তিনি এই জিনিসটি হতে দেননি। আমাদের সমস্যা আমরাই সমাধান করব, সেটা আমাদের দেশে যারা আছেন তাদেরকে নিয়ে করতে হবে। এই সংলাপের ফলাফল কি দাঁড়াবে মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী? এই যে সংলাপ হতে যাচ্ছে সেই সংলাপের কি ধরনের ফলাফল আসতে পারে বলে আপনার মনে হয়? আপনি এরই মধ্যে জানেন যে বিএনপি এই সংলাপে না যাওয়ার একরকম নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তারা এই সংলাপের যৌক্তিকতা দেখেন না। গণফোরাম এখনো সিদ্ধান্ত নেয়নি যাবে কিনা। আরও বেশ কয়েকটা রাজনৈতিক দল এই সংলাপের খুব বেশি অর্থ খুঁজে পাচ্ছেন না। বিগত 2 নির্বাচন কমিশন যেভাবে গঠিত হয়েছে, তাহলে এই সংলাপের মানে কি আপনার কাছে আসলে? না, আমার কাছে এই সংলাপের মানে যথেষ্ট অর্থবহ। এবং সংলাপের বিকল্প তো কিছু নেই, কোনো একটা বিষয় নিয়ে তো আলাপ আলোচনা করতে হবে, তারপর তো একটা সমাধানের পথে যাবে। আমরা দেখেছি 70-এর নির্বাচনের সময় যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, কিংবা আমরা বঙ্গবন্ধুর চলমান আন্দোলন, বিশেষ করে মোশতাক ভাই এখানে আছেন, তিনিও ভালো বলতে পারবেন। আমরা যখন 70-এর দশকে বঙ্গবন্ধুর যে সমস্ত আন্দোলন দেখেছিলাম, একদিকে তিনি সংলাপ করেছেন, আলাপ করেছেন, সমাধান খোঁজার চেষ্টা করেছেন, সমাধান না পেয়ে কিন্তু আমরা রাজপথে ফিরে এসেছেন। বিএনপিকে তো একটা পথ বেছে নিতেই হবে, বিএনপিকে এখানে আসতে হবে এবং অন্যান্য দল যারা আছেন তারা যে সত্যিকার অর্থে একটা অর্থবহ নির্বাচন চান, অর্থবহ একটা কমিশন চান, তারা যদি আসেন তাহলে অবশ্যই ভালো হয়। অনেক ধন্যবাদ। আমি একটু ডাক্তার মোশতাক হোসেন আসতে চাই। ডাক্তার মোশতাক হোসেন, গত নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এরকমই ছিল এবং সেখানে বেশিরভাগ রাজনৈতিক দল সেই রাষ্ট্রপতির সংলাপে উদ্যোগে অংশ নিয়েছিলেন, বিএনপিও ছিল। তার আগের যে সার্চ কমিটি গঠন হয়েছিল এবং যে রাষ্ট্রপতির উদ্যোগ ছিল সেখানেও বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নিয়েছিল, বিএনপি ছিল। কিন্তু যে 2টি নির্বাচন কমিশন পাওয়া গেল এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেই 2 নির্বাচন কমিশনের ভূমিকা, সক্ষমতা, দক্ষতা দেখে আপনার কি মনে হয় কতটা প্রত্যাশিত ভূমিকা তারা পালন করতে পেরেছে এত সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা আসলো? আসলে দেখুন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জনস্বাস্থ্য নিয়ে কথা বলছি, আমি এটা মিশ্রণ করতে চাই না দলীয় রাজনৈতিক বিষয়ে। গত সংলাপে আমি যে দলের সদস্য সেটা গিয়েছিলাম, কাজে আমি এই বিষয়ে মন্তব্য করবো না। 2 জন আলোচক এবং আপনি মিলিয়ে আলোচনা করে আমি শুনছি, উপভোগ করছি। ধন্যবাদ। জি জি, আপনি যদি আমাকে 1 মিনিট সুযোগ দেন। জি জি, প্লিজ প্লিজ। আপনি গত 2 নির্বাচন কমিশনের সম্পর্কে আমার কাছে আজকে দেখলাম ডক্টর শাহদিন মালিক একটা লেখা লিখেছেন যে নির্বাচন কমিশন গঠন আইন এখন সময়ের দাবি। তো এই জায়গায় না, সময়ের দাবি বলেছেন, কিন্তু এটি আইনমন্ত্রী এর মধ্যে স্পষ্ট করেছেন যে সময় আছে আগামী নির্বাচন কমিশন গঠনের, এর মধ্যেই আইন সম্ভব না, তিনি সাফই জানিয়েছেন। শাহদিন মালিক স্যার এখানে বলেছেন যে গত নির্বাচন কমিশনের যে দক্ষতা এবং তাদের যে অবস্থা দেখিয়েছেন সেইটা হচ্ছে যে নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষকে নির্বাচন বিমুখ করে দেওয়া 1 নম্বর কাজ করেছেন। তারা মারাত্মক বা সফলতার সাথে এই কাজটি করতে পেরেছেন। গত নির্বাচন কমিশন অত্যন্ত সফলতার সাথে কাজ করতে পেরেছেন। ব্যাপক হারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তির সংখ্যা বাড়ানো, এই কাজটি করতে পেরেছেন। আর এখন একটি কাজ শুধু আছে, নির্বাচন নামক যে আনুষ্ঠানিকতা আছে, এইটা যদি আর কোন নির্বাচন কমিশন এসে বন্ধ করে দিতে পারে যে না লোকজন তো আসেই না, যেমন নেদারল্যান্ডের না কোথাকার কারাগারের দেখা গেছে কারাগারে আসামি না, এটা বন্ধ করে দেবে। তো নির্বাচন কমিশন নির্বাচনে যেহেতু লোকজন আসেই না, এটা বন্ধ করে সেইটুকুন মাত্র আলোচনা আছে। না, মোশাররফ মাহমুদ ঠাকুর, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে ধরেন রাজনৈতিক দলগুলো সহযোগিতার কথা বারবারই নির্বাচন কমিশন বলে এসেছে যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা ছাড়া ভালো নির্বাচন সম্ভব না। দলগুলোর পক্ষ থেকে কমিশন কতটা সহযোগিতা পেয়েছে বলে আপনার মনে হয়?
আপনি নির্বাচন কমিশনের যে সহযোগিতা, জি এইটাতে একতরফা হয় না। আপনি যখন জানালেন যে আমার অমুক কেন্দ্রে একটা ভোট লুটপাট হচ্ছে, আপনি ওইখানে অফিসারকে জানালেন অথবা দায়িত্বপ্রাপ্ত অফিসারকে জানালেন, রিটার্নিং অফিসারকে এখন জানালেন, রিটার্নিং অফিসারকে জানালেন, রিটার্নিং অফিসার কিছু করা হয় নাই। রিটার্নিং অফিসার আগের দিন রাত্রে ভোট বাক্স ঘরে বসে থাকে। তো সেইখানে গিয়ে দেখা গেল যে আপনার যে কমিশনের অপরপক্ষের নৌকার বিরুদ্ধে যে ওইখানে যে এজেন্ট আছে ওকে ধরে নিয়ে আসলো। অভিযোগ কি? ও ভিডিও করেছে। নির্বাচন কমিশনের আইনে আছে ভিডিও করা যাবে না, তো ভিডিও করেছে, আইন নিয়ে আসলো। এখন আপনি দেন দরবার কি করবেন? ভোটের দেন দরবার করবেন না লোকটাকে ছাড়ানোর দেন দরবার করবেন? অ্যাকচুয়াল পিকচার এটা। এই অবস্থায় যখন হয়, যেমন আপনি দেখবেন এই পর্যন্ত 79 জন মাত্র প্রথম ধাপে, মাত্র 4 মাসে 79 জন ইউপি নির্বাচনে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অসংখ্য। এই জায়গায় নির্বাচন কমিশন কি করবে? নির্বাচন কমিশন কি করবে আসলে এই জায়গায়? তো ধরেন হানাহানি যতটুকু আপনি দেখছেন, মারামারি, এগুলো তো রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হচ্ছে। কমিশন কি করতে পারে আসলে? আপনাকে প্লাবন, এই নির্বাচন কমিশন যারা আছে বাংলাদেশের মানুষ, তো এখন আপনি সার্চ কমিটি করার সময় যে খুঁজবার দেখবেন গিয়ে যে আপনার অপোজিশনের দ্বারা যে কে সংক্ষুব্ধ, সে কে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই লোকটাকে যখন আইনে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার বানাবেন, তখন কিছু লোকজন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে ওরা এমনি উৎফুল্ল হয়, এরা উদ্বুদ্ধ হয় কাজটা করতে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নির্বাচন কমিশন যখন একটা দারোগাকেও বদলি করতে পারে না, ওসি তো দূরের কথা, একটা দারোগাকেও বদলি করতে পারে না, এসপি তো দূরের কথা, তো সেই নির্বাচন কমিশন দ্বারা কিভাবে ওই জায়গায় হবে, আইন শৃঙ্খলা রক্ষা হবে এবং এইখানে সহযোগিতা, আপনি কি ধরনের সহযোগিতাটা হচ্ছে যে আপনি নির্বাচন কমিশনকে কি জানাবেন যে ওই অফিসারগুলি এইখানে সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী অবস্থায় রয়েছে, এদেরকে আপনি লেভেল জি, তার মানে আপনি বলছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাযথ ভূমিকা পালন না করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ, আসবো আপনার কাছে, আবারও আসবো। জি, অনেক ধন্যবাদ মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আমি একটু জানতে চাই যে যেই সংলাপের মধ্য দিয়ে এবার নির্বাচন কমিশন, নতুন নির্বাচন কমিশন আসবে, এই নির্বাচন কমিশন নিয়ে যদি প্রশ্ন থাকে এইসব পদক্ষেপের মধ্য দিয়ে, সেই নির্বাচন কমিশন গঠনের জায়গাটায় কোনো রকম দায় দায়িত্ব কার উপরে বর্তাবে কিনা, সামনে দায় দেওয়ার সুযোগ থাকবে কিনা? না, আমি এখানে একটু মুশারফের কথা একটু বলতে চাই। নির্বাচন সহিংসতা নিয়ে একটা কথা বলেছেন। আমি অবশ্যই, মানুষের জীবন খুবই অমূল্য একটা সম্পদ, এটা কখনোই কেউ কাউকে ফিরিয়ে দিতে পারে না। কোন একটা অমূল্য সম্পদ নষ্ট হোক, সেটা পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধানের, কোনো সরকার প্রধানের কিংবা কোনো সরকারের কামনা, এবং আমি একজন মানুষ হিসাবে আমারও কখনোই হতে পারে না যে মানুষ অমূল্য জীবনগুলো নষ্ট হোক। কিন্তু যে সহিংসতার কথা তিনি বলেছেন, পৃথিবীর সব দেশে কম বেশি কিন্তু সহিংসতা হয়। আমি যদি শুধু কলকাতার দিকে তাকাই, আমাদের পার্শ্ববর্তী দেশে একটা স্টেট কলকাতা, সেখানে কিন্তু নির্বাচনী সহিংসতা নামে কি হয়েছে এবং কিভাবে হেনস্থা হতে হয়েছে বিরোধী দলকে আপনারা সকলে দেখেছেন। কিন্তু পাশাপাশি আমাদের দেশের কথা আমি একটু বলতে চাই, যেটা বলেছেন নির্বাচন কমিশন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এর ফলাফল কী হবে। আসলে শতভাগ একদম গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন তৈরি করা আসলে কারো পক্ষে সম্ভব না, কেউ না কেউ অপছন্দ করবেই। আর আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে, যখন বিএনপির এখন একটা হলো কি, বিএনপিকে যদি কোনো না কোনোভাবে ক্ষমতায় বসিয়ে দিই, সেটা নির্বাচন কমিশনকে যেই হোক, মানে ওনারা মনে করবেন হয়তো বা নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কিংবা কমিশনও নিরপেক্ষ। আসলে এইভাবে কিন্তু একদম প্রশ্নহীন কোনো কমিশন কখনোই গঠন করা না। কিন্তু যেই কমিশন আপনি দুটো, যেই একটি রকিবউদ্দিন কমিশন দেখলেন, একটি কে এম নুরুল হুদা কমিশন দেখলেন, আপনার চোখে এই দুই কমিশন নিয়ে আপনি একটু আপনার মূল্যায়ন আমি একটু জানতে চাই। আমি একটু বলি, আমি বিশেষ করে আমি বর্তমান যে আছেন আমাদের নুরুল হুদা সাহেব আছেন, যিনি আমাদের নির্বাচন কমিশনার আছেন, তিনি কিন্তু আপনারা দেখেছেন অসংখ্য নির্বাচন করেছেন। তার মধ্যে একটা শুধু কুমিল্লার একটা নির্বাচন উদাহরণ দিতে চাই আমি। মেয়র নির্বাচন হওয়ার পর আমরা দেখলাম 10টার মধ্যে তারা বয়কট করলেন মেয়র নির্বাচন, এবং দেখা গেল কি বিএনপির প্রার্থীও তিনি বয়কট করে একদম ঘরেই বসেছিলেন। কিন্তু যতই ভোট গণনা শুরু হলো 4টার পরে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তাদের ফেভারে চলে আসলো রেজাল্ট, এবং রাত হতে হতে একটু বিএনপির প্রার্থী যিনি ছিলেন তিনি কিন্তু জিতে গেছেন।
তখন কিন্তু তারা নির্বাচন কমিশনের কোনো কথা বলেনি, বয়কট করা নির্বাচনই তারা গ্রহণ করে না না, আমি জানতে চাচ্ছি আপনার চোখে, আমি বিএনপি কি বলেছে না বলতে আমার না, চোখে আপনার চোখে এই কমিশনের ভূমিকা কতটা প্রত্যাশিত ছিল আমার আপনার কাছে মনে হয়? চোখে শুধু আমি নুরুল হুদা সাহেবের কথা বলি, কারণ বিএনপি যদি আমরা দেখলাম যে গত নির্বাচন যেগুলো হচ্ছে, বিশেষ করে আমাদের মেয়র নির্বাচন হয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হচ্ছে, আমরা যদি দেখেছি বিএনপি খুবই চেষ্টা করেছেন তাদের কাছে যেতে, তাদের সাথে বসেছেন, নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন এবং খুব হাসি মুখে তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের সাথে কি কথা হয়েছে সেগুলো জানিয়েছেন। এখন তারা সরাসরি সংবাদ এই স্থানীয় সরকার বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাচ্ছেন না, কিন্তু পাশাপাশি তাদের কোনো না কোনো প্রার্থী আছে। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী একটা এই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পড়েছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী ডিক্লার দেওয়া হচ্ছে আইবি সেলিনা হায়াত আইভিকে, পাশাপাশি বিএনপি তৈমুর আলম খন্দকার তিনিও কিন্তু ওখানে আছেন প্রার্থী হিসেবে, কিন্তু বিএনপি তাকে ঘোষণা দেননি, কিন্তু তিনি কিন্তু মাঠে আছেন। তো বিএনপির এটা একটা কৌশল, তিনি যতটুকু কথা বলে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আমি যে প্রশ্নটি করতে যাচ্ছি সেদিকে আপনি একেবারে যাচ্ছেন না। আমি জানতে চাচ্ছিলাম যে বর্তমান নির্বাচন কমিশনের, বাংলাদেশে তো নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে, সমালোচনা আছে, নির্বাচন নিয়ে মানুষ খুব বেশি সন্তুষ্ট না। আওয়ামী লীগও এবারে যে ইউপি নির্বাচন যেভাবে গেল, এই সহিংসতায় আওয়ামী লীগ নিজেও সন্তুষ্ট না, বিদ্রোহী প্রার্থী নিয়ে আপনারা নিজেও উৎকণ্ঠিত। আমি জানতে চাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের কতটা সক্ষমতা আপনার চোখে পড়েছে একটি ভালো নির্বাচন করার জন্য। এক, দুই নম্বর জায়গা হচ্ছে, আমি একটু বলি, দুই নম্বর জায়গা হচ্ছে, ধরেন আপনি এর আগে নির্বাচন কমিশন যখন এম শাখাওয়াত হোসেনরা যে কমিশনে ছিলেন, সেটিও হুদা কমিশন ছিল, সেই জায়গাতে আপনারা লক্ষ্য করবেন যে অনেক রকম পদক্ষেপ আপনারা দেখেছেন সুষ্ঠু নির্বাচন করার জন্য কি করা যায়, নানা রকম অ্যানালাইসিস ছিল। এই কমিশনের পক্ষ থেকে কতটা অ্যানালাইসিস আপনার চোখে পড়েছে যে আলটিমেটলি কি করা যায়, কোনো রকম পদক্ষেপ আপনার চোখে পড়েছে কিনা? কাজ তো অনেক কিছু করার আছে বাংলাদেশের নির্বাচন সুস্থ করার জন্য এখনো। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের কিন্তু একটা ভূমিকা দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা আমরা একটা, আপনি বলেছেন মোশাররফ আহমেদ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু মাহমুদ সালাউদ্দিন চৌধুরী বলছেন প্লিজ। জি, মূল্যায়ন দিতে পারবেন, আমি একটু শেষ করি। জি জি প্লিজ। হ্যাঁ, আমার কত ক্রিয়াশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলা মাঠে আছেন, তারাও যদি সবসময় একটা পজিটিভ মন নিয়ে, একটা ইতিবাচক মানসিকতা নিয়ে দেখে, আমার কাছে মনে হয় নির্বাচন কমিশন খুব ভালোভাবে কাজ করতে পারেন। কিন্তু প্রথম থেকেই যদি মনে হয় যে আমি একটা প্রেশারের মধ্যে রাখবো, চাপের মুখে রেখে আমার দাবি আদায় করে নিব, তো প্রথম থেকেই যদি আমি একটা নেতিবাচক মনোভাব নিয়ে তাদের সাথে কথা বলতে যাই, আমার কাছে মনে হয় আমি কখনো ইতিবাচক কোনো কিছু বের করে আনতে পারবো না। তা আমি সবসময় মনে করি নির্বাচন কমিশনকেও তো সেরকম বলিষ্ঠ ভূমিকা থাকা উচিত আমাদের। জি, অনেক ধন্যবাদ। আমি একটু ডাক্তার মোস্তাক হোসেনের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। অনেকক্ষণ ডাক্তার মোস্তাক হোসেনের কথা আমরা শুনি। নির্বাচন কমিশনের দেখেন মোহাম্মদ মোশাররফ আহমেদ ঠাকুর, আমি একটু আপনার কাছে আসবো, আমি একটু ডাক্তার মোস্তাক হোসেনের কাছ থেকে ঘুরে আসবো। জি ডাক্তার মোস্তাক হোসেন, আমি একটু জানতে চাই যে ওমিক্রনে এখন পর্যন্ত 89 দেশের কথা বলা হচ্ছে, ছড়িয়েছে, বাংলাদেশের জন্য কতটা থ্রেট বলে আপনার মনে হয়? মানুষের মধ্যে এখন যে পরিমাণ ঢেলেঢালা ভাব আপনি দেখছেন, কোনো রকম শঙ্কা আসলে থাকছে কিনা এই জায়গাটায়, টিকার বাস্তবতা মাথায় নিয়ে যদি একটু বলেন। জি, বাংলাদেশ কেন, পৃথিবীর প্রতিটি দেশই পরিপূর্ণ হুমকির মধ্যে আছে। আমরা বরঞ্চ একটু সময় পাচ্ছি, এই সময়ের মধ্যে আমাদের সবকিছু প্রস্তুতি নেওয়া দরকার। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো আমাদের করোনা সংক্রমণ সর্বনিম্ন পর্যায়ে আছে, যে ধাপগুলো আমরা বলি সেই ধাপে বলে এটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সংক্রমণ, তার পরবর্তী ধাপে হচ্ছে ক্লাস্টার বা গুচ্ছ সংক্রমণ, তার উপরে হচ্ছে গণসংক্রমণ, কমিউনিটি ট্রান্সমিশন। আমাদের এই সর্বনিম্ন মাত্রায় থাকা অবস্থা যদি আমরা আমাদের যেসব জায়গায় ঘাটতি আছে, রোগীদের ব্যবস্থাপনা, তারপরে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা দেওয়া, এগুলো দ্রুত আমাদের সম্পন্ন করা দরকার, যারা যেখানে দায়িত্বে আছেন, এবং জনগণকে এই বিষয়ে সম্পৃক্ত করা দরকার। এবং জনগণ ব্যক্তিগতভাবে কাজ করবেন, যেখানে যেখানে প্রাতিষ্ঠানিক বিষয় রয়েছে, যেমন ভিড় নিয়ন্ত্রণ করা, এই ভিড়ের জায়গাগুলোকে সেখানকার কর্তৃপক্ষকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে একজন মানুষ কিছু করতে পারে না। রেস্টুরেন্টে যদি অনেক মানুষ ভিড় করে, রেস্টুরেন্টের মাস্ক খুলেই খেতে হবে। একটা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এত মাস্ক খুলেই খেতে হবে। সেখানকার কর্তৃপক্ষ বা সেখানকার যারা আয়োজক, তারা যদি এখন অভ্যস্ত না হয়, তাহলে কিন্তু আমাদের দ্রুত আবার সবকিছু বন্ধ করার মতো একটা খারাপ পরিস্থিতি যেতে পারে। কাজে আমরা বরঞ্চ বলতে পারি যে আমরা সময় পাচ্ছি, এটা ঢেউ অবশ্যই আসবে। যত বেশি আমরা টিকা নিতে পারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, আমাদের ক্ষয়ক্ষতিটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। কিন্তু এই যে অমিক্রনকে, মানে আগের যে ধরনগুলো ছিল করোনার, অমিক্রন কতটা শক্তিশালী বা বিপজ্জনক বলে ধারণা এসেছে বা বিশ্লেষণে কি আসছে এই জায়গাটা? যদি এই বিষয়ে এখনো পর্যবেক্ষণ এবং গবেষণা হচ্ছে। আমি যদি ধরে নিই ওমিক্রনের মানুষের মৃত্যুর হার আগের মতোই থাকবে, এর চেয়ে খুব একটা বেশি বাড়বে না।
কিন্তু বিপজ্জনক বিষয়টা হচ্ছে কি অনেক দ্রুত এটা ছড়াচ্ছে। এখন বাংলাদেশে প্রতি 100 জন শনাক্ত রোগীতে 2 জনেরও কম মৃত্যুবরণ করছেন। মনে করুন এই হারটি ঠিক থাকবে অমেক্রনে, যদি 100 রোগী শনাক্তের জায়গায় 10,000 রোগী হয়, তাহলে তো আমাদের এই যে 1.78 কত গুণ বেড়ে গেল, আমাদের 1780 জন হয়ে যাবে। 1 লাখ যদি হয় আরো বেশি বেড়ে যাবে এটা। এবং যদি হাসপাতালে রোগীর সংখ্যা চাপ বৃদ্ধি পায়, গুরুতর রোগীর সংখ্যা যদি বাড়ে, সংক্রমিত রোগীর সংখ্যা বাড়লে হাসপাতালগামী রোগীর সংখ্যা বাড়বে। যথাযথ চিকিৎসার অভাবে কিন্তু অনেক মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের অবস্থা গুরুতর হবে। কাজে আমাদের এই যে অবস্থায় আছে তার থেকে যদি গুরুতর হয়, তার সমূহ আরো বেশি বিপদ। এই হারে থাকলেও কিন্তু আমাদের অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে যদি অনেক বেশি লোক একসঙ্গে আক্রান্ত হয়ে যায়। অনেক ধন্যবাদ। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি বলতে চাচ্ছিলেন নির্বাচন কমিশন। আমি আপনাকে যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে যে একটা নির্বাচন কমিশন কতগুলি পজিটিভ রোল নিতে পারে, নেগেটিভ রোল নিতে পারে। আপনি দেখবেন আমাদের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসটা অনেক পুরনো, এবং আপনি দেখবেন যে এইখানে এই 1916 সালের আগে কখনোই এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলে কখনোই স্থানীয় সরকারের কোনো প্রতীক দিয়ে নির্বাচনের ব্যবস্থা ছিল না। কারণ আমরা স্থানীয় সরকারে নর্মালি ভালো মানুষগুলি চাই, সেটা জাসদ করুক, জাতীয় পার্টি করুক, আওয়ামী লীগ করুক, আর বিএনপি করুক, আমরা চাই যে ভালো মানুষগুলি অন্তত রুট লেভেলে উঠে আসুক। তাহলে দেখা যায় ওই চেয়ারম্যান গুলি ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যান হয়, হয় কি বলে এমপি হয়, এবং বহু আপনি দেখবেন যে ইউপি নির্বাচিত হয়, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, যারা পরবর্তীতে এমপি নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদে ভালো রোল রেখেছেন। তো এই জায়গাটাতে দেখবেন যে এই নির্বাচন কমিশন যে কাজটি করেছেন, যে ইউপি লেভেলে দলাদলিটা, গ্রাম লেভেলে যে দলাদলিটা, মারামারিটা, এই সহিংসতার সংক্রমণ, আমি মুশতাক ভাইয়ের ভাষায় বলি সংক্রমণ, এই সহিংসতা, নির্বাচনী সহিংসতার সংক্রমণ, এটা গ্রাম লেভেলে, ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে পৌঁছে দেওয়া হয়েছে। এটা কে করেছে? আমরা এই নির্বাচন কমিশন করেছে। নির্বাচন কমিশন তো এটা করেনি, এটা তো সংসদ হয়ে তারপরে নির্বাচন কমিশন এটা করলো। ওকে, নির্বাচন কমিশন এই ক্ষেত্রে বাধা দেওয়ার এখতিয়ার ছিল। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা গত বছরের অভিজ্ঞতা থেকে, গতবারের অভিজ্ঞতা থেকে 141 জন মারা গিয়েছে গতবার পুরো নির্বাচন, ইউপি নির্বাচন প্রসেসে। তো আমরা এই না, একটু স্পেসিফাই করেন, সেটি হচ্ছে যে মোশাররফ আহমেদ ঠাকুর কি রকম কমিশন হলে, কি রকম কমিশন হলে আপনি সন্তুষ্ট হবেন, কি রকম যোগ্যতা সম্পন্ন লোক কমিশনে বসলে আপনি খুশি হবেন, ভালো নির্বাচন সম্ভব? একটু একেবারে স্পেসিফিক এই জায়গাতে যদি বলেন। একবারে স্পেসিফিক বলতেছি যে বেগম খালেদা জিয়াকে যদি প্রধান নির্বাচন কমিশনার আর উনার পছন্দসই বিশ্বাসযোগ্য 4 জন নির্বাচন কমিশনার দেওয়া হয়, আর এই সেটআপ থাকে, তাইলে অপোজিশন তাও জিততে পারবেন। সরকার এবং প্রশাসনের এখন যে সেটআপ আছে, এই সেটআপ থাকলে অপোজিশনের যে কোনো নেতা নেত্রীকে বসাই দিলেও এই নির্বাচন কমিশনে হবে না, নির্বাচন কমিশন সুষ্ঠু হবে না, এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে তো কমিশন নিয়ে আলাপ করে কোনো খুব বেশি লাভ নেই। কমিশন তাহলে এত গুরুত্বপূর্ণ কেন? নির্বাচন কমিশন নিয়ে আমরা কেন এত গুরুত্বপূর্ণ আলোচনা করছি? এক্স্যাক্টলি, নির্বাচন কমিশনের থেকে নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন এটা দারগা বদলাতে পারে না। আপনাকে এই জায়গাটাতেই আসতে হবে যে সরকার, ভালো সরকারের অধীনে নির্বাচন কমিশন দিলে ভালো নির্বাচন হবে, খারাপ সরকারের অধীনে নির্বাচন হলে খারাপ নির্বাচন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শেষ করতে হবে আমরা একেবারে শেষ পর্যায়ে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, জানতে চাই আপনি কেমন কমিশন চান, এবং একটি প্রশ্ন রাখতেই চাই, এবারে যে নির্বাচন কমিশন আসছে সেই নির্বাচন কমিশনকে খুবই গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে, কারণ আগের 2 নির্বাচন নিয়ে বিতর্কিত সমালোচিত বিষয়টা আছে, 2014 তারপরের ইলেকশন, এবং এদের অধীনেই পরবর্তী নির্বাচন হবে। আওয়ামী লীগ কতটা গুরুত্ব দিয়ে এই বিষয়টি ভাবছে যাতে করে এই নির্বাচন কমিশন নিয়ে কোনো রকম সমালোচনা না হয়? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হবে এই নির্বাচন কমিশনের অধীনে, এবং 2023-24 যে নির্বাচনটা হবে এটা অবশ্যই এই নির্বাচন কমিশনের অধীনে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের যিনি মোশাররফ ভাই যে ফর্মুলা দিয়ে দিয়েছেন, সেটা যদি হয় তাহলে তো মনে হয় যে এটাকে ভাগ করে দেওয়া হলো, রাজনৈতিক মতাদর্শের ভাগে ভাগ করে দেওয়া হলো কে নির্বাচন কমিশনার হবে। আমি মনে করি সবচেয়ে যেটা ভালো হয়, আমাদের যে সমস্ত রাজনৈতিক দল সংলাপে যাবে তাতে সবার মতামত একটা নির্বাচন কমিশন গঠন করা হোক, যে নির্বাচন কমিশন গঠন করে, এবং সেই নির্বাচন কমিশন আগামী নির্বাচন
করার প্রস্তুতি নেবে এবং সবার অংশগ্রহণ করবে এবং সবাই যেন অংশগ্রহণ করে সেই ধরনের একটা নির্বাচন কমিশনার হোক। এবং আমাদের দেশে আমি মনে করি এই নিয়ে যেন কোনো ধরনের সংশয় শঙ্কা মানুষের না থাকে। আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে, আমরা যারা মাঠে কাজ করছে, তারা যেন সত্যিকার অর্থে নির্বাচন অংশগ্রহণ করতে পারে, আমরা সবাই চাইবো। না, কিন্তু এখনকার নির্বাচন কমিশন যেভাবে চললো তাতে আপনি খুশি? আমি বলি সবকিছুই তো একটা এই যে রাজনৈতিক বাস্তবতা, যে রাজনৈতিক বাস্তবতার মধ্যে নির্বাচন কমিশন ভূমিকা পালন করছে, আমি ওটাই উত্তর দিতে কত বলিষ্ঠ ভূমিকা আপনি দেখলেন? সফল সেটা আমি বলবো না, কিন্তু তারা তাদের মতো করে কাজ করে গেছেন। এখন বিএনপি যদি নির্বাচনে না আসে, বিএনপির পছন্দের মানুষ যদি বিএনপি জিতিয়ে আনতে না পারে, সেই ক্ষেত্রে বিএনপি এক ধরনের প্রশ্ন সবসময় রেখে যায়। তো সুতরাং বিএনপিকে হয়তো বা এই নির্বাচন কমিশনার কখনোই খুশি করতে পারেনি। জি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ডাক্তার মোস্তাক হোসেন, মোশাররফ আহমেদ ঠাকুর, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এই রাত আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজ রুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। নিশ্চয়ই দেখাবো অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।